হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরবি এডুকেশন। সিআরবি এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকেও আমরা এই ক্লাসে তোমাদের আপকামিং এসএসসি জিডি 2026 পরীক্ষাকে টার্গেট করে জিকে জিএস থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ 30টি প্রশ্নোত্তর আলোচনা করতে চলেছি। এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দেখো, শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ জিকে জিএস এর প্রশ্নোত্তর। আজকের প্রথম প্রশ্ন, প্রাক্তন ক্রিকেটার রজার বিনি তিনি কোন দেশের হয়ে ক্রিকেট খেলতেন? দেখো, খুবই সহজ একটি প্রশ্ন এবং বিগত বছরের প্রশ্ন। তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ভারতবর্ষ। তো দেখো, রজার বিনি তিনি একজন ভারতীয় অলরাউন্ডার, যিনি 1983-তে বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন। বর্তমানে তিনি কিন্তু ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড অর্থাৎ বিসিসিআই এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ওকে, তো এরপরে দেখো নেক্সট 2 নম্বর প্রশ্ন, কোন সময়কালে ভারতের কয়লা খনিগুলিকে জাতীয়করণ করা হয়েছিল? সঠিক উত্তর কী হবে? তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ভারতের কয়লা খনিগুলিকে জাতীয়করণ করা হয়েছিল 1971 থেকে 1975 সাল। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো দেখো, ভারতের কয়লা খনিগুলি জাতীয়করণ দুটি পর্যায়ে সম্পন্ন হয়েছিল। একটা হচ্ছে 1971 থেকে 72, সেটা হচ্ছে কোকিং কোল খনিগুলির জাতীয়করণ করা হয়। আরেকটা হচ্ছে 1973 সাল, সেটি হচ্ছে নন কোকিং যে কয়লা খনিগুলো রয়েছে সেগুলো কিন্তু জাতীয়করণ করা হয়। ওকে, তো এরপর দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট, তোমাদের আপকামিং জিডি পরীক্ষাকে টার্গেট করে দেখো আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে জিডির লাস্ট মিনিট সাজেশন কিন্তু দেওয়া হচ্ছে। সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পরীক্ষার শেষ মুহূর্তে সেরা প্রস্তুতি, সমস্ত বিষয়ের অধ্যায়ভিত্তিক সাজেশন ক্লাস, সাজেশন পিডিএফ নোট, মক টেস্ট তোমরা কিন্তু পেয়ে যাবে। জিকে জিএস, ইংলিশ, গণিত, রিজনিং এই 4টি বিষয়ে তোমরা কিন্তু সাজেশন পেয়ে যাবে। বিগত বছরের ন্যায় এবারও কিন্তু পরীক্ষাতে 70 থেকে 80% প্রশ্ন তোমরা কিন্তু হুবহু কমন পেয়ে যাবে। অফার চলছে মাত্র 299 এর অফার। ওকে, তো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612, এবং তোমরা এই নম্বরে যোগাযোগ করে কিন্তু এই সাজেশনটা সংগ্রহ করতে পারো। এছাড়া তোমরা যারা রেলের জন্য প্রিপারেশন করছো, দেখো আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে অলরেডি 20 মার্চ থেকে শুরু হয়ে গিয়েছে তোমাদের আরআরবি বন্দে ভারত 2026 ব্যাচ। এইখানে তোমরা কিন্তু টিসিএস এর আধুনিক প্যাটার্ন এবং সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী জিকে জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, গণিত, রিজনিং, বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ে তোমরা কিন্তু ক্লাস পেয়ে যাবে। তো একটাই হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, তোমাদের যাদের যেটা প্রয়োজন তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 3 নম্বর প্রশ্ন, প্রকৃতি থেকে কাঁচামাল সংগ্রহের সাথে কোন শিল্প জড়িত, বা সেটাকে কি বলা হয়? উৎপাদন শিল্প, নিষ্কাশন শিল্প, নাকি সেবা শিল্প, নাকি নির্মাণ শিল্প? দেখো, এটাও তোমাদের কিন্তু জিডি 2025-এর গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আর এই টাইপের প্রশ্নগুলোই কিন্তু বিভিন্ন শিফটে ঘুরিয়ে ফিরিয়ে বারবার আসে। তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে প্রকৃতি থেকে কাঁচামাল সংগ্রহ করা, এটাকে বলা হয় নিষ্কাশন শিল্প। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে কর্মের ন্যায়সঙ্গত ও মানবোচিত শর্তাবলীর বিধান দেওয়া হয়েছে? দেখো, সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে এই সম্পর্কে আলোচনা করা হয়েছে? তো মনে রাখবে এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে যে কর্মের ন্যায়সঙ্গত এবং মানবোচিত এই সমস্ত শর্তাবলীগুলি কিন্তু অনুচ্ছেদ 42, অনুচ্ছেদ 42-এ রয়েছে। ওকে, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো, আমরা আলোচনা করছি তোমাদের আপকামিং এসএসসি জিডি 2026 পরীক্ষাকে টার্গেট করে কমনযোগ্য 30টি জিকে প্রশ্ন উত্তর। তো দেখো, এরপরে 5 নম্বর প্রশ্ন, ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, নিম্নলিখিত কোন সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরায়ের মধ্যে বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়? দেখো, এইখান থেকে তোমাদের দুটো প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে, বা এই প্রশ্নের মধ্যে দুটো প্রশ্ন রয়েছে। 1 নম্বর, বেসিনের সন্ধিটা কবে স্বাক্ষরিত হয়? আর একটা প্রশ্ন, বেসিনের সন্ধি এটা কাদের মধ্যে হয়েছিল? তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে 1802 সালে বেসিনের সন্ধি হয়েছিল বা বেসিনের চুক্তি হয়েছিল। আর এই বেসিনের সন্ধিটা কাদের মধ্যে হয়েছিল? এটা হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাও। ওকে, তো এই দুটো প্রশ্নই তোমাদের জিডি পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, ভূগোল থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ব্রহ্মপুত্র নদ নিম্নলিখিত কোন দেশে প্রবাহিত হয় না?
অর্থাৎ কোন কোন দেশের মধ্য দিয়ে এই ব্রহ্মপুত্র নদ প্রবাহিত হয়েছে। তো দেখো আমাদের ভারতবর্ষের উপর দিয়ে তো ব্রহ্মপুত্র নদ রয়েছে উত্তর পূর্ব ভারতে, তারপরে নিচে বাংলাদেশের দিয়ে চলে গেছে এবং চীন থেকে হয়ে ভারতবর্ষে কিন্তু প্রবেশ করেছে। চীন, ভারতবর্ষ, তারপরে বাংলাদেশ। তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে যে নেপালের মধ্য দিয়ে কিন্তু ব্রহ্মপুত্র নদ এটা কিন্তু প্রবাহিত হয়নি। বাকিগুলো প্রথমে চীন, তারপরে চীন হয়ে ভারতবর্ষ, তারপরে বাংলাদেশ হয়ে কিন্তু সেটা বঙ্গোপসাগরে পতিত হয়েছে। ওকে, তো দেখো আমরা যদি ব্রহ্মপুত্র নদের গতিপথটা দেখি, যাত্রাপথ দেখি, তো এটি সাংপো নামে পরিচিত। কোথায়? চীনে। চীনে বা তিব্বতে এটি সাংপো নামে পরিচিত। তারপরে আমাদের ভারতবর্ষে এটি অরুণাচল প্রদেশ ও অসমের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এবং এটাকে বলা হয় ব্রহ্মপুত্র নদ। আর তারপরে বাংলাদেশে এটি যমুনা নামে পরিচিত। ওকে, তো এই হলো ব্রহ্মপুত্র নদের যাত্রাপথ, অর্থাৎ চীনের মধ্য দিয়েও রয়েছে, ভারতের মধ্য দিয়েও রয়েছে এবং বাংলাদেশের মধ্য দিয়েও রয়েছে। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 7 নম্বর প্রশ্ন। নিচের কোন ধ্রুপদী নৃত্যে সব থেকে গুরুত্বপূর্ণ বাজনা হিসেবে পুং ব্যবহার করা হয়? অর্থাৎ পুং বাজনা এটি কোন নাচে ব্যবহার করা হয়? কত্থক নাচে, উড়িষ্যি নাচে, কত্থক নাচে, উড়িষ্যি নাচে, মণিপুরি নাকি কথাকলি? সঠিক উত্তর কী হবে? তো দেখো পুং ব্যবহার করা হয়, পুং এটি ব্যবহার করা হয়, সঠিক উত্তর হয়ে যাবে মণিপুরি নৃত্যে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন। ঋগ্বেদে কতবার গঙ্গা নদীর উল্লেখ করা হয়েছে? দেখো বেদ 4 প্রকার: ঋক, সাম, যজু এবং অথর্ব। তো দেখো ঋগ্বেদে মনে রাখবে, ঋগ্বেদে কিন্তু একবারই গঙ্গা নদীর নাম উল্লেখ রয়েছে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এই টাইপের কিন্তু মাইথোলজির প্রশ্নগুলো তোমাদের জিডি পরীক্ষাতে বেশ কয়েক বছর ধরে আসছে। এই টাইপের প্রশ্নগুলো একবার করে দেখে রাখবে। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন। নিচের কোন সংস্থাটি ভারতে মানব অধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তের জন্য দায়বদ্ধ নয় দেখো বলেছে? বলছে নিচের কোন সংস্থা ভারতের মানবাধিকার লঙ্ঘনের যে অভিযোগ তার যে তদন্ত হবে সেটার জন্য দায়ী নয় বা দায়বদ্ধ নয়। তাহলে আগে দেখতে হবে যে কোন কোন সংস্থাগুলো আমাদের ভারতে যদি মানবাধিকার লঙ্ঘন হয় তার অভিযোগের জন্য তদন্ত করে। তো সেটা হচ্ছে মনে রাখবে তপশিলি জাতির জন্য জাতীয় কমিশন, এটা কিন্তু তদন্ত করে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে। নেক্সট দেখো জাতীয় মহিলা কমিশন, এটাও কিন্তু তদন্ত করে। ওকে, এছাড়া ভারতের জাতীয় মানবাধিকার কমিশন এটা তো অবশ্যই তদন্ত করবে। তাহলে একমাত্র তদন্তের জন্য দায়বদ্ধ নয় সেটা হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। কি আন্তর্জাতিক মানবাধিকার কমিশন এটা কিন্তু দায়বদ্ধ নয়। ওকে, তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 10 নম্বর প্রশ্ন। দলচাঁদ শর্মা নিম্নলিখিত কোন ঘরানার একজন বিশিষ্ট পাখরওয়াজ বিশারদ? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের শুধু জিডি পরীক্ষা নয়, রেলেরও বিভিন্ন পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। আর প্রচুরবার কিন্তু বিভিন্ন শিফটে এই প্রশ্নটি দেখা গিয়েছে। সঠিক উত্তর কী হবে? দলচাঁদ শর্মা নিচের কোন ঘরানার একজন বিশিষ্ট পাখওয়াজ বিশারদ? তো দেখো এই যন্ত্রটার নাম হচ্ছে, এই বাদ্যযন্ত্রের নাম হচ্ছে পাখওয়াজ। তিনি এই বাদ্যযন্ত্র বাজান এবং তিনি কোন ঘরানার একজন বাদ্যযন্ত্র শিল্পী? সঠিক উত্তর হয়ে যাবে নাথদার। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এগুলো কিন্তু মনে রাখবে। নেক্সট দেখো বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পাউরুটি, পেস্ট্রি এবং কেক তৈরিতে বেকারি শিল্পে কোন জৈব খামির ব্যবহার করা হয়? একদম সহজ প্রশ্ন। এগুলো তৈরিতে কি ব্যবহার করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে 4টে অপশন থেকে ইস্ট। ওকে, পাউরুটি, পেস্ট্রি, কেক তৈরিতে কিন্তু ইস্ট ব্যবহার করা হয়। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 12 নম্বর প্রশ্ন। রোপ্পি এটি কোন রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য? আসাম, কেরালা, কর্ণাটক নাকি অরুণাচল প্রদেশ? প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর দেখে নেবে এই 30টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তে কতগুলো সঠিক হচ্ছে
আর কতগুলো ভুল হচ্ছে। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে রোপ্পি। এটি হলো অরুণাচল প্রদেশের একটি গুরুত্বপূর্ণ লোকনৃত্য। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো পর্যায় সারণী থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বিজ্ঞান থেকে। ল্যান্থানাইট এর সাথে কোন দুটি মৌলকে কখনো কখনো বিরল মৃত্তিকা মৌল বলা হয়? অর্থাৎ শর্টকাটে একটি প্রশ্ন যে বিরল মৃত্তিকা মৌল কাকে বলা হয়। এই প্রশ্নটি কিন্তু রেলের বিভিন্ন পরীক্ষার বিভিন্ন শিফটে, তারপরে জিডির বিভিন্ন শিফটে কিন্তু এই প্রশ্নটি দেখা গিয়েছে। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে বিরল মৃত্তিকা মৌল কাকে বলা হয়। তো মনে রাখবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ইট্রিয়াম এবং স্ক্যান্ডিয়াম। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 14 নম্বর প্রশ্ন, রঙ্গরাজন কমিটি নিম্নের কোনটির সাথে সম্পর্কিত? দেখো তোমাদের কিন্তু মোটামুটি জিডির বিগত বছরের আমরা প্রশ্নগুলো পিক করেছি, যে সমস্ত প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট এইবারে তোমাদের পরীক্ষায় আসার প্রবল সম্ভাবনা রয়েছে, আর যে সমস্ত প্রশ্নগুলো কিন্তু অনেকবার বিভিন্ন শিফটে দেখা গিয়েছে সেই সমস্ত প্রশ্নগুলোই আমরা কিন্তু পিক করেছি। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর কী হবে? রঙ্গরাজন কমিটি এটি হয়ে যাবে দারিদ্র্যের সাথে সম্পর্কিত। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 15, ভূগোল থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পৃথিবীর বায়ুমণ্ডলের কোন অঞ্চলে আবহাওয়া সংক্রান্ত ঘটনাগুলি ঘটে? সঠিক উত্তর হয়ে যাবে টোপোস্ফিয়ার। একমাত্র মনে রাখবে ঝড় বৃষ্টি অর্থাৎ বিভিন্ন যে আবহাওয়া সম্পর্কিত ঘটনা, ঝড় বৃষ্টি, তো এগুলো কিন্তু একমাত্র সবার নিচের স্তরে, হ্যাঁ পৃথিবী পৃষ্ঠে সবার নিচের স্তরে এই টোপোস্ফিয়ারে কিন্তু ঘটে। ওকে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো পাশাপাশি বায়ুমণ্ডলের যে বিভিন্ন স্তরগুলো রয়েছে, যেমন স্ট্র্যাটোস্ফিয়ার রয়েছে, মেসোস্ফিয়ার রয়েছে, এক্সোস্ফিয়ার রয়েছে, এই সমস্ত স্তরগুলো একবার করে দেখে রাখো প্রধান প্রধান বৈশিষ্ট্য কী রয়েছে, এই প্রশ্নগুলো পরীক্ষাতে আসতে পারে। যেমন দেখো বিমান চলাচল করে কোন স্তরে, বায়ুমণ্ডলের কোন স্তরে বিমান চলাচলের জন্য উপযুক্ত, সেটা মনে রাখবে স্ট্র্যাটোস্ফিয়ার। ওকে, এবং আমাদের যে ওজোন স্তর থাকে, যেটা হচ্ছে সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে আমাদেরকে সুরক্ষিত রেখেছে, সেই ওজোন স্তর কিন্তু এই স্ট্র্যাটোস্ফিয়ারেই রয়েছে। এছাড়া দেখো মহাকাশ থেকে আসা উল্কাপিণ্ড কোন স্তরে এসে পুড়ে ছাই হয়ে যায়, সেটা মনে রাখবে মেসোস্ফিয়ার। আর এক্সোস্ফিয়ার এটি বায়ুমণ্ডলের সব থেকে বাইরের স্তর। ওকে, নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন, সংবিধান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের সংবিধানের নিম্নলিখিত কোন অনুচ্ছেদে মৌলিক অধিকারের বিধান রয়েছে? তো দেখো আমাদের সংবিধানে বর্তমানে মৌলিক অধিকার কতগুলো রয়েছে? আমাদের সংবিধানে বর্তমানে মৌলিক অধিকার আগে ছিল 60টা, এখন হয়েছে 6টা। ওকে, বর্তমানে কিন্তু মৌলিক অধিকার 6টা রয়েছে। তো এই যে 6টা মৌলিক অধিকার, এগুলো সংবিধানের কত নম্বর ধারায় রয়েছে? প্রচুর বার কিন্তু বিভিন্ন পরীক্ষাতে এই প্রশ্নটি এসেছে, মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অনুচ্ছেদ 12 থেকে 35। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন, ভারতের পরিকল্পনা এর মূল উদ্দেশ্য কী ছিল? অর্থাৎ প্ল্যানিং কমিশন, ভারতের যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল, পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো হতো, সেই সমস্ত পরিকল্পনাগুলোর উদ্দেশ্য কী ছিল? দেখো 4টা অপশন রয়েছে, উন্নয়নের একটি প্রক্রিয়া শুরু করা, নাকি ব্রিটিশ সংস্কৃতি অনুসরণ করা, নাকি বেসরকারীকরণের প্রক্রিয়া শুরু করা, নাকি অনন্যতার সূচনা করা। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে উন্নয়নের সাথে একটি প্রক্রিয়া শুরু করা। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 18, চীনের অধিকাংশ মানুষ নিচের কোন ধর্ম পালন করে? দেখো চীনে মূলত কোন ধর্ম রয়েছে? খ্রিস্ট, বৌদ্ধ, হিন্দু নাকি ইসলাম? তো দেখো আমাদের প্রতিবেশী দেশ চীনে, সেখানে কিন্তু বৌদ্ধ ধর্ম রয়েছে। অপশন বি রয়েছে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 19, দেখো এটা কিন্তু ইকোনমিক্সের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কিভাবে একটি উচ্চ রাজকোষ ঘাটতি অর্থনীতিতে ক্রাউডিং আউট ঘটাতে পারে? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে যে একটি উচ্চ রাজকোষ ঘাটতি অর্থনীতিতে ক্রাউডিং আউট ঘটাতে পারে। সঠিক উত্তর হয়ে যাবে
উচ্চ সুদের হার এবং বেসরকারি বিনিয়োগ হ্রাস ঘটিয়ে। ওকে, সুদের হারটাকে বাড়িয়ে দিতে হবে এবং বেসরকারি যে বিনিয়োগ সেই বিনিয়োগগুলো কমাতে হবে। ওকে, তাহলে কিন্তু ক্রাউন্ডিং আউট ঘটানো যেতে পারে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় নেতা সীমান্ত গান্ধী নামে পরিচিত? কোন ভারতীয় নেতা সীমান্ত গান্ধী নামে পরিচিত? মৌলানা আবুল কালাম আজাদ, শওকত আলী, লিয়াকত আলী খান নাকি খান আব্দুল গফ্ফর খান? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সীমান্ত গান্ধী নামে পরিচিত খান আব্দুল গফ্ফর খান। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন, কোন মৌর্য প্রত্নতাত্ত্বিক স্থানটি কাঠের নির্মিত বেড়ায় ধ্বংসাবশেষের সাথে যুক্ত? মথুরা ভিটা, বুলন্দিবাগ নাকি তক্ষশিলা? চারটে অপশন থেকে সঠিক উত্তর কী হবে কমেন্ট করো। তোমরা কিন্তু প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর কী হবে কমেন্ট করবে, আর দেখে নেবে এই 30টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে আর কতগুলো ভুল হচ্ছে। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে যে বুলন্দিবাগ। ওকে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। বুলন্দিবাগ এই মৌর্য প্রত্নতাত্ত্বিক স্থানটি এটি কিন্তু কাঠের নির্মিত বেড়ার ধ্বংসাবশেষের সাথে যুক্ত। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন, আরেকটি সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে কোন সংশোধনী আইনের মাধ্যমে কোন সংবিধান সংশোধনীর দ্বারা রাজ্য বিত্ত কমিশন গঠিত হয়েছে? 75তম সংবিধান সংশোধনী, 74তম, 76তম নাকি 73তম? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে 73। 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে রাজ্য বিত্ত কমিশন কিন্তু গঠিত হয়েছে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। এবং আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা মনে রাখবে যে 74তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে পৌরসভা এবং মিউনিসিপ্যালিটির আর্থিক অবস্থা পর্যালোচনার জন্য এই কমিশনকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে। ওকে, তাহলে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 13, রামনাথ ভি রাঘবন নিম্নলিখিত কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এই প্রশ্নটি কিন্তু বিভিন্ন, বিশেষ করে সেন্ট্রাল গভর্নমেন্টের যে এক্সামগুলো হয় সেই পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটি বিভিন্ন শিফটে বিভিন্নবার আসে। ওকে, তো দেখো রামনাথ ভি রাঘবন সঠিক উত্তর হয়ে যাবে তিনি হচ্ছে মৃদঙ্গ বাজক। তিনি মৃদঙ্গ এই বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো মৃদঙ্গ বাদ্যযন্ত্র এটি কি অ্যাকচুয়ালি? এটি দক্ষিণ ভারতের শাস্ত্রীয় সঙ্গীতে প্রধান তালবাদ্য হিসাবে ব্যবহৃত হয়। পালঘাট মণি আইয়ার এবং পালঘাট রঘু এই বাদ্যযন্ত্রের অন্য দুই প্রখ্যাত শিল্পী। ওকে, নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি মহারানবিশ পরিকল্পনা নামে পরিচিত? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, বিভিন্ন পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি এসেছে। শুধু সেন্ট্রালের পরীক্ষা নয়, আমাদের রাজ্যের ডাব্লিউবি থেকে শুরু করে পিএসসির বিভিন্ন পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি দেখা গিয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটি হচ্ছে মহালানবিশ পরিকল্পনা নামে পরিচিত। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো দেখো এই যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই পরিকল্পনা সম্পর্কে দেখো ভারতের প্রখ্যাত পরিসংখ্যানবিদ প্রশান্তচন্দ্র মহালানবিশ এই মডেলের উপর ভিত্তি করে 1956-1961 সালে এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি তৈরি করা হয়েছিল। তো দেখো এই যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, 2 নম্বর পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এর মূল লক্ষ্য কী ছিল? এর মূল লক্ষ্য ছিল দ্রুত শিল্পায়ন এবং ভারী শিল্পের প্রসার ঘটানো। আর প্রসঙ্গত বলে রাখি, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা তার লক্ষ্য কী ছিল? তার লক্ষ্য ছিল কৃষিতে উন্নতি। ওকে, নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন, বিজ্ঞান থেকে একটি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানবদেহের যে দাঁতের এনামেল, এই যে দাঁতের যে এনামেল গঠনকারী পদার্থের রাসায়নিক নাম কি? মানবদেহে দাঁতের এনামেল গঠনকারী পদার্থের রাসায়নিক নাম কি? সঠিক উত্তর কী হবে? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর কী হবে এই চারটে অপশন থেকে?
তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে যে মানবদেহে দাঁতের এনামেল গঠনকারী পদার্থের রাসায়নিক নাম হলো অপশন ডি কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অ্যাপাটাইট। ওকে, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট ২৬ নম্বর প্রশ্ন, নিচের কোনটি পাঞ্জাবের একটি জনপ্রিয় নৃত্যশৈলী? ছৌ, ভাংড়া, ঘুমুর নাকি গরবা? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ভাংড়া। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো দেখো বিভিন্ন যে নাচগুলো রয়েছে যেমন ছৌ রয়েছে, ঘুমুর রয়েছে, গরবা রয়েছে, তো এই সমস্ত নাচগুলো দেখো কোন অঞ্চলে প্রসিদ্ধ? যেমন দেখো ছৌ নৃত্য এটা হচ্ছে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ডে প্রসিদ্ধ। ঘুমুর এটা হয়ে যাবে রাজস্থান। গরবা এটা হয়ে যাবে গুজরাটের প্রসিদ্ধ একটি লোকনৃত্য। ওকে, নেক্সট দেখো ২৭ নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান অনুসারে কাকে একটি রাজ্যের প্রকৃত নির্বাহী হিসাবে বিবেচনা করা হয়? মুখ্যমন্ত্রী, বিধানসভার অধ্যক্ষ, উপমুখ্যমন্ত্রী নাকি রাজ্যপাল? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ মুখ্যমন্ত্রী। ওকে, মুখ্যমন্ত্রীকে কিন্তু রাজ্যের প্রকৃত নির্বাহী প্রশাসক হিসাবে বিবেচনা করা হয়। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো ২৮, নিম্নলিখিত কোনটি জল সংরক্ষণে সাহায্য করতে পারে? কিসের মাধ্যমে জল সংরক্ষণ করা যায়? বৃষ্টির জল সংরক্ষণ করা, এর মাধ্যমে জলটাকে সংরক্ষণ করা যায়, নাকি জীবজন্তুর সংখ্যা কমিয়ে দিতে হবে, নাকি পানীয় জলের যোগান অর্ধেক করে দিতে হবে, নাকি জল পরিশোধনের কারখানা স্থাপন করতে হবে? সঠিক উত্তর কী হবে? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জল সংরক্ষণে সাহায্য করতে পারে বৃষ্টির জলটাকে সংরক্ষণ করে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো ২৯ নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে রাজ্যের কর্মপদ্ধতির নির্দেশক নীতিসমূহ উল্লেখিত রয়েছে? সঠিক উত্তর কী হবে? ৩৬ থেকে ৫১, ৪৫ থেকে ৫৫, ৪০ থেকে ৬০ নাকি ৩৫ থেকে ৪৫? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ভারতের সংবিধানের ৩৬ থেকে ৫১ এই অনুচ্ছেদের অধীনে রাজ্যের কর্মপদ্ধতির নির্দেশক নীতিসমূহ উল্লেখিত রয়েছে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো লাস্ট প্রশ্ন ৩০ নম্বর প্রশ্ন, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রবৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা কত নির্ধারণ ছিল? অর্থাৎ টার্গেটটা কত ছিল? মনে রাখবে 4.5%, 4.5। ওকে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এই হলো তোমাদের জিডি 2026 পরীক্ষাকে টার্গেট করে 30টি গুরুত্বপূর্ণ জেনারেল অ্যাওয়ারনেসের প্রশ্ন। এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এবং এই 30টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমরা কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর তোমাদের যেটা প্রথমেই বলা হলো যে তোমাদের দেখো জিডির জন্য আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানের লাস্ট মিনিট সাজেশন দেওয়া হচ্ছে, যার মধ্যে থাকবে পুরো জেনারেল অ্যাওয়ারনেস, ইংরেজি, গণিত, রিজনিং প্রত্যেকটা কিন্তু তোমাদের লাস্ট মিনিট সাজেশন, পিডিএফ, অধ্যায়ভিত্তিক নোট, ক্লাস, ফুল মক টেস্ট, এগুলো তোমরা কিন্তু এই সাজেশন ব্যাচে পেয়ে যাবে। তো দেখো এই সাজেশন ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র 299 টাকা, এবং তোমরা পরীক্ষাতে কিন্তু 70 থেকে 80% গতবারের মতো এবারও তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612। তো তোমরা এই নম্বরে যোগাযোগ করে কিন্তু এই সাজেশন ব্যাচটা সংগ্রহ করতে পারো। আর তোমরা যারা রেলের পরীক্ষার জন্য দেখো প্রিপারেশন শুরু করেছো, ফর্ম ফিল আপ অলরেডি করেছো রেল গ্রুপ ডি পরীক্ষার জন্য, তো তাদের জন্য আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে দেখো অলরেডি 20 মার্চ থেকে বন্দে ভারত ব্যাচ শুরু হয়ে গিয়েছে। কোর্স ফি মাত্র 399 টাকা, এগুলো প্রত্যেকটি ওয়ান টাইম পেমেন্ট। তোমাদের রেলের পরীক্ষার জন্য টিসিএস এর আধুনিক প্যাটার্ন ও সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী ক্লাস, জিকে, জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, গণিত, ইংরেজি, রিজনিং এবং বিজ্ঞান, এই প্রত্যেকটা বিষয়ে তোমরা কিন্তু পেয়ে যাবে। বিজ্ঞানের তোমরা সূত্রসহ গণিতের ক্লাস পেয়ে যাবে। রেল গ্রুপ ডি পরীক্ষায় তোমরা কিন্তু হুবহু কমন পেয়ে যাবে। তো একটাই হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, তোমাদের যাদের যেটা প্রয়োজন তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে সেগুলো সংগ্রহ করতে পারো। ওকে, আর তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত নাও হয়ে থাকো, অবশ্যই তোমরা কিন্তু আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও। ওকে, এই সমস্ত প্রত্যেকটি সুবিধার জন্য
টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে, অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হতে পারো। ধন্যবাদ।